গতকাল আমরা একটু হালকা পাতলা চ্যাট জিপিটি দেখছিলাম, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, দেখেন আজকে আমরা কিছু এআই স্টুডিও নিয়ে কাজ করব। এআই স্টুডিও গুগল এআই স্টুডিও বলা হয়। এখানে আপনি চাইলে ইমেজ জেনারেশন করতে পারবেন বা ইমেজকে এডিটিংও করা যায়, ঠিক আছে? আর চ্যাট জিপিটির যেটা দেখলাম আমরা গতকাল, সেটা তো আপনারা দেখলেনই। এরকম আরও কিছু আছে, যেরকম এখানে জেমিনাই আছে। জেমিনাই যদি যান, এটা গুগলের নিজস্ব। এখানে যেও আপনি ওই চ্যাট জিপিটির মতোই ইমেজ কি বলে কন্টেন্ট জেনারেশন করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি গুগল এআই স্টুডিওতে যান, ঠিক আছে, এখানে গেলে এই যে গুগল, এটা না, ঠিক আছে, একটু নিচে আসবেন, এই যে গুগল এআই স্টুডিও এটা লেখা আছে, এটাতে যেতে হবে। গেলে বিভিন্ন ধরনের পাওয়া যায়। কীরকম? জেনারেট মিডিয়া, বাম পাশে জেনারেট মিডিয়া লেখা আছে, এটাতে যদি যান তাহলে এখানে বিভিন্ন ধরনের স্পিচ জেনারেশন আছে। তারপরে ভিডিও জেনারেশনটা আসলে এটা খুবই মাত্র কয়েকটা করা যায়, যার 10টা করা যায় মনে হয় একটা অ্যাকাউন্ট থেকে, এর বেশি আপনি করতে পারবেন না। সো এখানে বেশিরভাগই কাজ হয় হলো স্পিচ জেনারেশন আর হলো ইমেজ জেনারেশনের ক্ষেত্রে। এখানে ন্যানো ব্যানানা একটা আছে, এখানে চাইলে আপনি একটা ইমেজ জেনারেশন করতে পারবেন, ঠিক আছে? যেরকম ধরেন আপনার বিজনেসের জন্য একটা লোগো দরকার, ঠিক আছে? গতকাল আমরা কি ক্লোথিং বিজনেস করছিলাম চ্যাট জিপিটি, তাই না? তো ধরেন আমার নাম হলো ঢাকা মেট্রো, ধরেন আমার ক্লোথিং বিজনেসের নাম। তাহলে আমি এটা ওই জায়গায় লিখবো আর কি, যে আই ওয়ান্ট ইউ টু ক্রিয়েট এ লোগো হুইচ ইজ বেসড অন এ কোম্পানি হুইচ সেলস মেন্স ক্লোথিং। তারপরে it is based on Dhaka, Bangladesh, and the company name is Dhaka Metro। এরকম ধরেন বললাম যে আমি একটা লোগো ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা একটা কোম্পানির উপর বেস করে, হুইচ সেলস ক্লোথিং, ছেলেদের ক্লোথিং বিক্রি করে। ইট ইজ বেসড অন ঢাকা বাংলাদেশ অ্যান্ড দ্য কোম্পানি নেম ইজ ঢাকা মেট্রো। এরকম দিয়ে আমি যদি এখানে রান করে দিই, দেখি সে কী করে। দেখেন সে একটা আমাকে লোগো জেনারেট করে দিছে, ঠিক আছে? আমি যদি লোগোটা ক্লিক করি, দেখেন ঢাকা মেট্রো ইএসটি বাংলাদেশ, একটা ছবি দিচ্ছে, তাই না? মেট্রো রেলের ছবি দিয়ে দিচ্ছে। তো এরকম করে একটা সে ক্লোথিং তৈরি করছে। আপনি এটা ডাউনলোড করলেন, এখানে ক্লিক করলে যে ডাউনলোড হলো। এখন ডাউনলোড, এটা কিন্তু এই যে কালো ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড হয়েছে। লোগো সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হয়, শুধু লোগোটা থাকতে হয়, ঠিক আছে? তাহলে এখন এখানে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড করার জন্য এর হেল্প নিই। এখানে লিখবো যে রিমুভ বিজি, লিখলেই হবে রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে যাব না, আমরা পরের যে ওয়েবসাইট ফটোরুম এখানে যাব, ঠিক আছে? এখানে গেলে এই যে স্টার্ট ফ্রম ফটো বলতেছে, এটা আমরা ক্লিক করব। যেহেতু ওটা আগেই ডাউনলোড করছি, সেটা কোথায় আছে? দিস পিসিতে ডাউনলোডস, ঠিক আছে? এখানে গেলে এই যে এই ছবিটা পাবেন, এটা সিলেক্ট করে আপনি ওপেন করে দিলেন, ঠিক আছে? ক্লিক করলেন ভেরিফাই হিউম্যান, বাস সে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। এখানে ডাউনলোড করবেন স্ট্যান্ডার্ড রেজলিউশন, ঠিক আছে? বাস ছবি ডাউনলোড হয়ে গেছে। এটা ক্লিক করলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা সুন্দর লোগো আপনার কাছে। এখন এই লোগোটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা গুগল এআই স্টুডিও থেকে লোগো জেনারেট করতে পারি, বা ইমেজও আপনার চাইলে জেনারেট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে জেমিনাই স্পিচ জেনারেশন, এটা কি? এটা অনেক সময় আমাদের সিঙ্গেল স্পিকার অডিও, এটা দিলাম, ধরেন ভয়েস লাগবে, ঠিক আছে? ধরেন আপনি একটা ভিডিও করলেন, ভিডিওর পিছনে একটা ভয়েস দিতে হয়। ধরেন আপনি ভয়েস দিতে যাচ্ছেন না, কেউ একজন ভয়েস দিবে, তখন এখানে একটা কিছু লিখে দিলে, আপনি যদি রান করে দেন, তাহলে দেখবেন একটা বাংলাদেশি ভয়েস, বাংলা লিখে দিলে বাংলা বলবে, ইংলিশ লিখে দিলে ইংলিশ বলবে, ঠিক আছে? এই তারপরে এআই স্টুডিওর মধ্যে আর এই দুটাই তো সবচেয়ে বেশি ইউজ হয়। আর এদিক থেকে আমরা যেটা জানবো সেটা হলো ইম্পর্টেন্ট জিনিস, কুইলবট। কুইলবট হলো কি? এটা হলো রাইটিং সলিউশন, অর্থাৎ আপনি যে রাইটিং করবেন, এখানে এসে আপনি
বিভিন্ন ধরনের টুলস আছে, যেরকম প্যারাফ্রেজিং টুল, গ্রামার চেকার, তারপরে এগুলো দরকার নেই। ভিউ মোড টুলসে যদি যাই, এআই ইমেজ জেনারেটর, ট্রান্সলেট, অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা কি কাজে ইউজ করতে পারবি সামারাইজার? মনে করেন সবচেয়ে বেশি আমরা যেটা ইউজ হয় সেটা হলো প্যারাফ্রেজিং টুল। প্যারাফ্রেজিং টুলে যদি ক্লিক করি তাহলে জিনিসটা কি দাঁড়ায় দেখেন। মনে করেন আপনি একটা ইংলিশ লিখছেন, ইংলিশটা আপনি খুব একটা ভালোভাবে লিখতে পারেন নাই বা খুব একটা ভালো সেন্টেন্স হয় নাই, ওটাকে সুন্দর করার জন্য এই প্যারাফ্রেজিং টুলটা ইউজ হয়, ঠিক আছে। যেরকম ধরেন আপনি লিখলেন যে হ্যালো, হাউ আর ইউ, my name is Sakib and I want to work for you as your service needed and I want you to become my client। এরকম একটা কিছু দিয়ে দিলাম। তো সেটা ফ্লুয়েন্সি করে যদি আপনি প্যারাফ্রেজ করে দেন তাহলে দেখেন সেটাকে আর একটু বেটার করছে। হ্যালো, হাউ আর ইউ, মাই নেম ইজ সাকিব অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ সিন্স ইউর সার্ভিস ইজ নিডেড অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু বিকাম মাই ক্লায়েন্ট। মানে আমি সেন্টেন্সটা আমার মতো করে লিখছি ইংলিশে, কিন্তু সেটাকে আর একটু বেটার করে দিল এই প্যারাফ্রেজিং টুল। আপনি চাইলে এখানে ক্লিক করে, যেরকম ধরেন আপনি এই যে সিন্সের জায়গায় যদি ক্লিক করেন তাহলে এটার মানে অপোজিটে আর কি ওয়ার্ড আমরা ইউজ করতে পারি সেটা আপনাকে এখানে দিচ্ছে। যেরকম ধরেন হোয়াইল, আপনি সিন্সের জায়গায় হোয়াইল ইউজ করতে যাচ্ছেন, বা আই ওয়ান্ট টু, এখানে ক্লিক করলে আপনি এখানে উইশ দিয়ে দিলেন, ঠিক আছে। বিকামের জায়গায় ক্লিক করলে টু গ্রো ইনটু, এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড বা সিনোনিমস ইউজ করতে পারবেন। পরে এটাকে কপি করে আপনি রাইট ক্লিক করে কপি করলেন, কপি করে মেসেঞ্জারে দিলেন বা হোয়াটসঅ্যাপে দিলেন, ঠিক আছে। এইভাবে করে মূলত আমরা ইয়েতে কাজ করি, ঠিক আছে, মানে কুইলবটে কাজ করি, কুইলবটে প্যারাফ্রেজার করি। আর গ্রামার চেকার মানে হলো যদি আপনি ধরেন একটা ইংলিশ লিখছেন, যে ভালোই লিখছেন কিন্তু জাস্ট গ্রামার একটু আপনার প্রবলেম হইতেছে, বুঝতেছেন না গ্রামারটা আসলে কি হবে, তখন সেটা ওই ইংলিশটা এখানে পেস্ট করে দিলে সে আপনাকে ইরর দেখাবে, সেই ইররগুলো সে অটো ফিক্স করে দেবে, ঠিক আছে। আর তারপরে এখানে দেখেন আমি যদি এই মোড়ে যাই তাহলে এখানে সামারাইজার নামে একটা অপশন আছে। এটা মানে কি? এটা মানে হলো ধরেন আপনার কাছে বিশাল বড় একটা ইংলিশ টেক্সট আছে, অনেক কিছু লিখছেন আপনি, কিন্তু সেটাকে শর্ট করে কোথাও লিখতে হবে, তাহলে সেই বিশাল বড় ইংলিশ টেক্সটটা এখানে পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন সে সেটাকে, এটা তো অলরেডি শর্ট, বড় কিছু দিলে সে সেটাকে শর্ট করে দিবে। মনে করেন আছে 10টা লাইন, সেটাকে সে 5টা লাইন করে দেবে বা 3 লাইনে করে দেবে। আর বুলেট পয়েন্ট করলে বিশাল বড় একটা প্যারাগ্রাফকে সে পয়েন্ট আকারে দিয়ে দিবে, যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো সেগুলো আকারে দিয়ে দিবে, ঠিক আছে। তো এটাই হলো কুইলবটের কাজ। তাহলে মোটামুটি এআই এগুলোই, এআই বেসিকটা আমরা শিখলাম। এআই এরকম অজস্র এআই আছে, বিভিন্ন ধরনের এআই আছে। আরও প্রফেশনাল লেভেল যদি যেতে চান তাহলে অনেক এআই, বড় বড় এআই আছে, আরও আছে ডিপসিক আছে, 1.2.20 আছে, ঠিক আছে, এটা আলিবাবার, এরকম অনেক অপশন আছে আপনাদের, ঠিক আছে। তারপরে ভিডিও জেনারেশনের জন্য যে এআই, সেগুলো আবার একটু সমস্যা কি, সেগুলো পেইড আর কি, সেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন করতে হবে। আর চ্যাট জিপিটি থেকে এখন অনেক কিছু করা যায়, আবার এদিক থেকে গুগল এআই স্টুডিও যেটা আছে সেটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা চেক আপ করবেন। তো এটাই ক্লাস ছিল, মোটামুটি ইন্টারনেট ব্রাউজিংয়ের এই ক্লাস। আমরা গুগল শিট দেখলাম, গুগল ডক্স দেখলাম, এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দিকে একটু যেতে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা স্টার্ট করব, ঠিক আছে। তো সেভেন সিক্স ফোর, তাই না? এখানে যদি আমি স্টার্ট করি মাইক্রোসফট ওয়ার্ড, স্টার্ট করলাম। এখানে ক্লাস কত আজকে? 8, 10, 25। কীভাবে নিলাম বুঝছেন? মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য যে কোনো একটা ফোল্ডারে আসতে হবে, দিস পিসিতে এসে রাইট ক্লিক করলে এখানে নিউ আছে, নিউয়ে যে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা আমরা ক্লিক করলাম,
তাহলে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হলো। এখন আপনি চাইলে এটা রিনেম করে অন্য একটা নাম দিতে পারেন। আমি নাম দিছি ক্লাস 8-10-25। এখন এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার আপনার কাছে থাকতে হবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা পিসিতে সফটওয়্যার আছে, আপনাদের বাসায় পিসিতেও কিন্তু থাকতে হবে। যদি না থাকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যদি না থাকে তাহলে আমাকে বলতে হবে, আমি আপনাকে ডাউনলোড করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু যদি বাসায় ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপ আনলে আমি সেটা ইনস্টল করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ল্যাপটপ এনে দিন, আমি আমার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেটা আছে এর 2021 সাল। তো আপনাদের যদি আগেকার থাকে তাহলে একটু নিয়ে আসেন, আমি সেটা নতুনটা দিয়ে দেবো। একসাথে একসাথে তিনটাই চলে আসবে। দেখেন আমি একটা ওয়ার্ড ফাইল নিলাম। ওয়ার্ড ফাইল এখানে যদি আমি ডবল ক্লিক করি তাহলে এই যে ওয়ার্ড ফাইলটা ওপেন হলো, ঠিক আছে? এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটা বেসিক ইউজার ইন্টারফেয়ার, ঠিক আছে? এখন দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করার পর আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত কী কাজ করে? মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করতে পারি, ঠিক আছে? ধরেন আপনি একটা ইনভয়েস রেডি করবেন, তাহলে সেখানে আপনি একটা ইনভয়েস রেডি করতে পারেন। ধরেন আপনি একটা পেজ রেডি করবেন, লেটার হেড বলা হয়। মনে করেন লেটার হেড মানে কি, আপনারা বিভিন্ন ওষুধের কোম্পানি থেকে প্যাড পান না, বিভিন্ন নোটপ্যাড, ওই নোটপ্যাডের ভেতরে কি থাকে, ভেতরে হালকা একটা করে একটা লোগো থাকে, এটাকে ওয়াটারমার্ক বলে, তাদের লোগো থাকে। প্রত্যেকটা পেজে সেম ওয়াটারমার্ক থাকে। তারপরে হেডিং এবং ফুটিংয়ের প্রত্যেকটা পেজে দেখবেন সেম থাকে। ওগুলো রেডি করতে পারেন। বা আপনি বিভিন্ন ধরনের ইনভিটেশন কার্ড রেডি করতে পারেন। মানে এখানে অভাব নেই, অনেক কিছু করা যায় এখানে, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। আচ্ছা, তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সাথে আমি ওপেন করলাম। এখন এটার সাথে আপনাদেরকে একটা একটা করে পরিচিত হতে হবে, যে এখানে যে টুলসগুলো ইউজ হয়, তারপরে এখানে যে জিনিসগুলো আমরা ইউজ করি সেই জিনিসগুলো এখানে আপনাদের বুঝতে হবে। তো এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের একদম উপরে যে নীল কালারের যে অংশটা আছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তার নিচে এই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, এই জিনিসগুলো যে আলাদা আলাদা ট্যাব আছে, আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে আলাদা আলাদা ডিফারেন্ট ট্যাবে আমাকে নিয়ে যাচ্ছে। এই ট্যাবগুলোকে বলা হয় রিবন, ঠিক আছে? আর প্রত্যেকটা রিবনের আন্ডারে এখানে টুলবার থাকে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এক একটা টুলবার। আর সেই টুলবারের একটা দেখবেন অংশের মধ্যে এগুলোকে ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো হলো টুলস। এগুলো মূলত আমরা ইউজ করব বেশি। তো এখন টুলবারের মধ্যে যে টুলসগুলো আছে সেগুলোর সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া রাখতে হবে। তো তার আগে আমরা একটু দেখি এই জায়গায় কি, যে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, তাই না? সেই পেজটা এই দেখেন, এখানে যদি জুম আউট এবং জুম ইন করা যায়, অর্থাৎ পেজটাকে ছোট বা বড় করা যায়, কিন্তু এটা কিন্তু পেজ আসলে ছোট বড় হচ্ছে না। পেজ হলো আমার কাছে ছোট বড় হচ্ছে, বাট প্রিন্ট করলে সেটা কিন্তু সেম সাইজই থাকবে, ঠিক আছে? তো এটা হলো জাস্ট আমি দেখার সুবিধার্থে এটাকে জুম করে দেখতেছি বা জুম আউট করে দেখতেছি। পেজের ছোট বড় কিন্তু হচ্ছে না। তো পেজের সাইজ একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আনার পরই আপনাকে ফার্স্টে যে কাজ করতে হবে যে পেজের সাইজ টাইজ এগুলো সব ঠিক করে নিতে হবে। না হলে কাজ শুরু করার পর, এটা তো মূলত মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার পর আপনারা প্রিন্ট করবেন, বেশিরভাগ সময় আমাদের প্রিন্ট করতে হয়। তো প্রিন্ট করার আগে পেজটার সাইজ আগে ঠিক করে নিতে হবে। তো সেটা কোথায় করতে হয়? এখানে যে আমি যে জিনিসগুলো বললাম, হোম, ইনসার্ট, ড্র, এগুলো কিন্তু এক একটা রিবন, তাই না? তাহলে এর মধ্যে আমি যদি লেআউট রিবনে যাই, লেআউট রিবনের আন্ডারে এখানে দেখবেন পেজ সেটআপ নাকি একটা টুলবার আছে। তো এখানে এই যে সাইজ আছে, আমি যদি সাইজে ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। এখন লেটার সাইজে দেওয়া আছে, আপনি চাইলে সেটাকে ট্যাবলয়েড কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার এখানে লেখা আছে, ঠিক আছে? বাম পাশেরটা হলো চওড়ার দিকে আর ডান পাশের সংখ্যাটা হলো লম্বার দিক থেকে, ঠিক আছে? তাহলে দেখেন এটা হলে এটা আরও বড় সাইজ। এরকম করে বেশিরভাগে আমরা কিন্তু A4 সাইজ প্রিন্ট করা হয়। যে কোনো প্রিন্টার দোকানে গেলে দেখবেন A4 পেপারে তারা প্রিন্ট করে। তাদের অন্যান্য সাইজও আছে, A3 আছে, A5 আছে, আপনারা যেই সাইজ নিতে চান সেটা নিতে পারেন। আর যদি নিজে নিজে এন্ট্রি করে একটা পেজ সেট আপ করতে চান, সেক্ষেত্রে মোর পেপার সাইজ নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে বলতেছে আপনি কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার দিতে চান। এই যে সাইজের আন্ডারে মোর পেপার সাইজ, এখানে গেলে
উইথ ধরেন আপনি দিতে যাচ্ছেন 20 সেন্টিমিটার, আর হাইট ধরেন দিতে যাচ্ছেন 30 সেন্টিমিটার, ধরে নিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন যদি ওকে ক্লিক করেন তাহলে দেখেন ঠিক সেইভাবেই পেজটা সেট আপ হয়ে গেল। তাহলে পেজ সেট আপটাকে আপনাদের আগে বুঝে নিতে হবে যে আপনাদের কত দরকার। নর্মালি আমরা বেশিরভাগ সময় A4 সাইজে পেজেই কাজ করি। তো এইটা গেল। এরপর আমরা এখানে দেখতেছি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হলো পেজে কি আমি এরকমভাবে শোয়ায়ে কাজ করব নাকি লম্বালম্বি পেজে কাজ করব। অর্থাৎ আমি যদি এখানে পোর্ট্রেট মোডে দেওয়া আছে, এটা যদি ল্যান্ডস্কেপ মোডে করি তাহলে দেখবেন এইভাবে কাজ হবে। অর্থাৎ পেজে এইভাবে শোয়ায়ে আমরা যে কাজটা করি সেই রকম সাইজে আমরা রাইটিং হবে। আর পোর্ট্রেট মোডে করলে লম্বালম্বিভাবে হবে। আর এখানে দেখেন একটা কি লেখা আছে, মার্জিনস। মার্জিন মানে কি, প্রত্যেকটা পেজ যখন আপনি নেবেন প্রত্যেকটা পেজে কিন্তু একটা মার্জিন টানা আছে এখানে, হ্যাঁ, কিন্তু আমরা সেই মার্জিনটা দেখতে পাচ্ছি না। আমি যদি একটু জুম ইন করি, এখানে জুম একটু কাছে যাই, তাহলে দেখবেন এখানে একটা জিনিস বারবার ব্লিঙ্ক ইন অ্যান্ড ব্লিঙ্ক আউট করতেছে, মানে আসতেছে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি কার্সর। এই কার্সরটা দেখেন শুরু হয়েছে এই জায়গা থেকে, কিন্তু বামে তো আরও জায়গা আছে, উপরে আরও জায়গা আছে, এখান থেকে কেন শুরু হয়নি? কারণ এগুলো জায়গায় একটা ইনভিজিবল মার্জিন দেওয়া আছে। আসলে পেজের সাইজটা হলো, ধরেন এখানে তো দেওয়া আছে এরকম, ধরেন আমি আপনাদের দেখাই, এই যে এত বড় তো পেজের সাইজ, এর মধ্যে মনে করেন এই যে এতটুকু থেকে এতটুকু হলো আমার মূল লেখাটা হয় আর কি, এর বাইরে এগুলো সব মার্জিন টানা আছে। তো সেই মার্জিনটাকেও আপনি চাইলে এই যে এখানে পেজ সেটআপের আন্ডারে সাইজ করতে পারেন। আপনি যদি আরেকটু ছোট মার্জিন চান তাহলে দেখেন এখানে ন্যারো করে দিলে দেখেন এটা আরেকটু আগের থেকে স্টার্ট হয়েছে, তাহলে আরেকটু চিকন হয়ে গেছে। তাহলে এইভাবে করে আমরা মার্জিন সেটআপ করতে পারি। এখানে চাইলে আপনি কাস্টম মার্জিনও করতে পারেন, যে উপরে কত সেন্টিমিটার, বামে কত সেন্টিমিটার, নিচে কত সেন্টিমিটার, রাইটে কত সেন্টিমিটার, প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে দিয়ে কাজ করতে পারেন। ওকে দিলাম, আর এখানে মার্জিনটা নর্মালি করে দিলাম। তাহলে এইভাবে করে আমার পেজ সেটআপ ডান, আমি একটা পেজ সেটআপ করে ফেলছি। এখন আমি টুলসে যাওয়ার আগে, মানে এখানে যে বিভিন্ন ধরনের টুলস আছে সেই টুলসের ভেতর ঢোকার আগে আমরা কিছু টাইপিং শর্টকাট শিখি। এখানে যে আমরা টাইপিং করব সেই টাইপিংয়ের জন্য আমাদের কিছু শর্টকাট লাগবে, যেগুলো আমরা কিবোর্ড দিয়ে যাতে করে ফেলতে পারি, বারবার আমাদেরকে মাউস ধরতে না হয়, ঠিক আছে। তো আমি একটু জুম ইন করি, জুম ইন করে আপনাদের দেখাই। তো মনে করেন এখানে নর্মালি এই যে যেই জায়গাতে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, লেখা শুরু করলে কার্সরটা আমার সাথে সাথে চলে যাবে। দেখেন আমি যদি লিখি, ঠিক আছে, এরকম ধরেন একটা জিনিস লিখলাম, লিখলে কি হইলো, এই কার্সরটা কিন্তু আমার সাথে সাথে ডান পাশে চলে গেল। তারপর যদি মনে হয় যে আমি এতদূর লিখছি, লেখার পর এখন আমি আর পরের লাইনে আর লিখবো না, হ্যাঁ, তাহলে আমি কি প্রেস করব, ইন্টার প্রেস করব, তাহলে দেখবেন পরের প্যারাগ্রাফ স্টার্ট হয়ে যাবে। এটা কিন্তু পরের লাইনে আসে নাই, পরের প্যারাগ্রাফে আসছে, দুইটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। আপনি যদি মনে করেন না আমি আবার উপরে যাব, তাহলে আমি আবার ব্যাক স্পেস প্রেস করব, ব্যাক স্পেস প্রেস করলে আবার উপরে চলে যাবে। আর ব্যাক স্পেস প্রেস করলে এরকম ডিলেটও হয়, দেখেন প্রত্যেকটা লেটার বাই লেটার এরকম ডিলেট হয়ে যাচ্ছে, তাই না। এখন ধরেন আপনি ডিলেট করে ফেলছেন, আপনি ভুল করে ফেলছেন, এখন আপনি লেখাগুলো আবার আনতে চাচ্ছেন, তাহলে কি করবেন, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে থেকে জেড বাটনে একবার প্রেস করলে একটা করে লেটার আসলো, আবার প্রেস করলে আবার আরেকটা লেটার আসলো, মানে যতবার করে আপনি ব্যাক স্পেস প্রেস করছেন ঠিক ততবারই কন্ট্রোল জেড প্রেস করলে এভাবে করে আবার কাজটা ব্যাক পায়, আন্ডু হয়, এটাকে বলা হয় আন্ডু করা। মানে আমি একটা কাজ করছি, যে ভুল করে ফেলছি সেটা আবার ব্যাক করব, ঠিক আছে, এরকম আর কি। আর ব্যাক স্পেস দিলে তো ডিলিট হয়, দেখলেনি। এখন ব্যাক স্পেস দিলে আপনারা খেয়াল করছেন একটা লেটার বাই লেটার এরকম বারবার ডিলিট হচ্ছে, তাই না, আমাকে বারবার প্রেস করতে হচ্ছে। আমি যদি পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড ডিলিট করা শুরু করতে চাই, তাহলে কি করব, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে থেকে তারপর ব্যাকস্পেস প্রেস করলে পুরো এজেন্সি লেখাটাই ডিলিট হয়ে গেল, তারপর মার্কেটিং লেখাটা পুরোটা ডিলিট হয়ে গেল। তাহলে এভাবে করে আমরা খুব তাড়াতাড়ি ডিলিট করার জন্য ব্যাকস্পেস প্রেস করতে পারি, ঠিক আছে। আর এখানে দেখেন যদি আমরা মনে করেন আরও কিছু ওয়ার্ড মাঝখানে মাঝখানে অ্যাড করতে চাই বা নেভিগেট করতে চাই, ঠিক আছে, তাহলে দেখেন এখানে এই যে কি আছে, কিছু উপরের দিকে অ্যারো আছে, রাইট অ্যারো আছে, লেফট অ্যারো আছে, ডাউন অ্যারো আছে কিবোর্ডে, ঠিক আছে। কিবোর্ডে যদি আমি লেফট অ্যারো প্রেস করি তাহলে দেখবেন এভাবে করতে করতে বারবার প্রেস করলে এভাবে লেটার বাই লেটার বামে যাবে,
আবার ডানে প্রেস করলে লেটার বাই লেটার ডানে যাবে। শুধু কন্ট্রোল বাটন প্রেস করে ধরে থেকে যদি আমি বামে যেতে চাই তাহলে দেখবেন একবার ওয়ার্ড বাই ওয়ার্ড স্কিপ করে তাড়াতাড়ি করে বামে চলে গেছে। কন্ট্রোল চেপে আবার রাইট অ্যারো ক্লিক করলে ডানে চলে যেতে থাকে। তো এখন আমি কিছু লেখা আরও বেশি আনি। দেখেন এখানে একটা কোড আছে, সেই কোডটা প্রেস করলে আপনি অনেক লেখা আনতে পারবেন। সেই কোডটা কি ফার্স্টে ইকুয়াল টু সাইন দিতে হবে, তারপরে RAND এভাবে লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম যে সংখ্যাটা আমরা লিখব সেটা হলো কয়টা প্যারাগ্রাফ আমি চাচ্ছি। ধরেন আমি 3টা প্যারাগ্রাফ চাচ্ছি। তারপরের যে সংখ্যাটা কমা দিয়ে লিখতে হবে সেটা হলো প্রত্যেকটা প্যারাগ্রাফে কয়টা করে লাইন চাচ্ছি। ধরেন আমি বললাম আমি 5টা করে লাইন চাচ্ছি। তারপর আমি শিফট ধরে 0 প্রেস করব, ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে ইন্টার প্রেস করলে দেখেন আমাকে সে 3টা প্যারাগ্রাফ দিছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে 5টা করে লাইন দিছে। এগুলো হলো র্যান্ডম কিছু লেখা, সেটা মাইক্রোসফট ওয়ার্ডে নিজেই লিখে দিছে। ঠিক আছে, এখন এখানে দেখেন আমি একটু আরেকটু করে দেখাই যে ডানে আমি বললাম এইমাত্র কি এভাবে করে আমি ডানে যেতে থাকবো, এভাবে করে বামে যেতে থাকবো, লেটার বাই লেটার যাবে। আর যদি নিচে আসতে চাই তাহলে দেখবেন লাইন বাই লাইন নিচে সে এভাবে করে তাড়াতাড়ি করে আসতেছে। আর যদি আমি কন্ট্রোল চেপে ডানে যেতে চাই তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড তাড়াতাড়ি করে ডানে যাচ্ছে, আর নিচে আসলে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ স্কিপ করে নিচে আসতেছে। ঠিক আছে, তো এইভাবে করে আমি নেভিগেশন করতে পারি। খুব তাড়াতাড়ি নেভিগেশন করার জন্য খুব কন্ট্রোল চেপে তাড়াতাড়ি আমি করব। আর যদি নর্মালি নেভিগেশন করতে চাই জাস্ট একটা ওই কন্ট্রোল ছাড়াই ওই বাটনগুলো প্রেস করব। আর ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ইন্টার বাটন প্রেস করলে পরের লাইনে আসে। এখন ধরেন প্রথম প্যারাগ্রাফের শেষে এসে এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কি হবে, এখানে আরেকটা প্যারাগ্রাফের জন্য আমাকে সে জায়গা করে দিবে। আবার ব্যাকস্পেস দিলে সেই প্যারাগ্রাফটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, যে কোনো ধরেন লেখার মাঝখানে আমি এই পর্যন্ত এসে এখান থেকে হোয়েন লেখা থেকে আমি আরেকটা প্যারাগ্রাফ স্টার্ট করতে যাচ্ছি, তাহলে হোয়েনের এখানে এসে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে ওখান থেকে 3 নম্বর প্যারাগ্রাফ স্টার্ট হয়ে গেল। আবার কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আবার আগের প্যারাগ্রাফের সাথে অ্যাড হয়ে গেল। এইভাবে করে আমরা প্যারাগ্রাফ অ্যাড করতে পারি ইন্টার বাটন প্রেস করার মাধ্যমে। এখন যদি সিলেকশনের কথা ধরেন, মনে করেন আমি সিলেক্ট করতে গেলে নর্মালি মাউস দিয়ে লেফট ক্লিক ধরে থেকে এইভাবে টান দিলে প্যারাগ্রাফ বা লাইন যেটাই বলেন ওয়ার্ড বলেন সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে টান দিলাম সিলেক্ট হয়ে যাচ্ছে, এইভাবে টান দিলাম সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই সিলেকশনের জন্য আমরা কিবোর্ড ইউজ করতে পারি। সেটা কি, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে যদি আমি বামে যেতে থাকি তাহলে দেখবেন লেটার বাই লেটার এভাবে একটা একটা করে সিলেক্ট হচ্ছে। আর কন্ট্রোল আর শিফট একসাথে প্রেস করে যদি বামে যাইতে থাকি তাহলে পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড খুব তাড়াতাড়ি দেখবেন সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি আমি কন্ট্রোল চেপে উপরের দিকে যাই, শিফট চেপে নিচের দিকে যাই, যেখানে কার্সর আছে তার নিচে যাব, ধরেন শিফট চেপে নিচের দিকে আসলে লাইন বাই লাইন এভাবে সিলেক্ট হবে। আর যদি কন্ট্রোল আর শিফট একসাথে প্রেস করে নিচে যাই তাহলে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ সিলেকশন হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা খুব তাড়াতাড়ি সিলেকশন করতে পারি। ঠিক আছে, তো এই সিলেকশনের মাধ্যমে আমরা কি করি, সিলেকশনের মাধ্যমে যে কোনো কিছুকে ফরম্যাটিং করা হয়। মনে করেন আমি প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করে প্রথম প্যারাগ্রাফের লেখাগুলোকে একটু বোল্ড করব, বা কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করে সেটাকে বোল্ড করব। মনে করেন আমি মাউস দিয়ে যেভাবে সিলেক্ট করে বেস্ট সিলেক্ট করলাম, এটাকে আমি কিছু একটা করব, বড় করব বা বোল্ড করব, অনেক কিছু আছে এখানে টুলস, আমরা যে জিনিসগুলো ইউজ করব। তাহলে এইভাবে করে আমরা মোটামুটি নেভিগেশন করি। ঠিক আছে, তো এখন দেখেন আমি এই জায়গায় আসি, ধরেন এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে পরের ওই পেজেরই পরের শুরু হবে। এখন যদি আপনি এরকম মনে হয় যে এই পেজের এতটুকুই লিখছি, নিচের অংশ আর লিখবো না, নিচের অংশ খালি রাখবো, খালি রেখে আমি পরের পেজে চলে যাব, তো আপনি নর্মালি ইন্টার প্রেস করতে থাকতে একটা সময় যখন যথেষ্ট নিচে চলে আসবে তারপরে দেখবেন অটোমেটিক্যালি পরের লাইন স্টার্ট হয়ে যাবে। কিন্তু এভাবে নর্মালি আমরা করি না। আমরা কি করি, যখন আমাদের এই যে লাস্ট এই প্যারাগ্রাফে থাকবে তখন কন্ট্রোল বাটন প্রেস করে ধরে থেকে একটা ইন্টার প্রেস করলে অটোমেটিক্যালি পরের পেজ স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন, এভাবে করে আমি খালি রেখেই পরের পেজে চলে যেতে পারি। এটাকে বলা হয় পেজ ব্রেক করা, যে একটা পেজ পুরোপুরি না শেষ করেই আরেকটা পেজে যাওয়া, এটাকে পেজ ব্রেক বলা হয়। ঠিক আছে, ধরেন আমি আরও কিছু লেখা আনি। মনে করেন যত আপনি লিখতে থাকবেন তত প্যারাগ্রাফ বাড়তে বাড়তে একটা সময় দ্বিতীয় পেজ স্টার্ট হয়ে যাবে, আবার এখানে আরও লিখতে লিখতে অটোমেটিক্যালি তৃতীয় পেজ চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা
লেখা যত বাড়ে পেজ তত বাড়ে, লেখার সাইজ যত বাড়বে তত পেজ আরও বাড়বে। তো এখন দেখেন এই যে পেজের যে লেখাগুলো, প্রত্যেকটা পেজে যে আমি লিখছি, এই লেখাগুলোকে যদি আপনি এরকম করতে চান যে এটা আসলে 2টা কলামে হবে, বড় বড় মোটা মোটা বই আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখবেন যে এক একটা পেজেই 2টা কলামে লেখা থাকে, একবার এই সাইড থেকে শেষ হয়ে পরের সাইডে আবার শুরু হয়। কেমন? এটা যদি আমি লেআউটে যাই, ওই যে পেজ সেটআপ যেখানে করলাম, সেখানে আসার পর দেখবেন এখানে কলাম নামে একটা জিনিস আছে। এখানে যদি আমি প্রেস করি তাহলে দেখবেন এখানে 2 কলাম দেওয়া যায়। তাহলে কি হইলো যে একটা পেজেই 2টা কলাম হয়ে গেল। বুঝতে পারছেন? এইভাবে করে আমরা কলাম 2টা করতে পারি, চাইলে 3টা কলামও করতে পারি। ঠিক আছে, একটা পেজে এইভাবে লেখা শেষ হয়ে আবার পরের লেখা স্টার্ট হবে, দিয়ে আবার এইভাবে স্টার্ট হবে, এইভাবে করে একটার পর একটা যাবে। তো নর্মালি এরকম হয়, আপনি চাইলে কলাম 1ও করে রাখলে আবার আগের মতো হয়ে যাবে। তো এই জিনিসগুলোকে বলা হয় কলাম রেডি করা। এখন এই যে এখানে দেখবেন ব্রেক নামে একটা অপশন আছে, এখানে ব্রেকটা হলো ওই কাজটাই করে যেটা আমি করলাম। তো এখানে যে ধরেন আপনার আছে, লেখা আছে কিছু দ্বিতীয় পেজে, এরপর আপনি আর লিখবেন না, আপনি ডাইরেক্ট তৃতীয় পেজে চলে যাবেন। তাহলে এখান থেকে যে ব্রেকে ক্লিক করে পেজে যদি ক্লিক করেন তাহলে ওই সেম কাজটাই করে যেটা আমি কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করলাম, ওই একই কাজ করে। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা আছে অপশন, দেখেন ব্রেকের নিচেই কলাম ব্রেক। অর্থাৎ মনে করেন আপনার এইভাবে 2টা কলামে লেখালেখি করতেছেন, তো দ্বিতীয় পেজে আপনি এই কলামটা পুরোপুরি না নিচে গিয়েই এই সাইডে চলে আসবেন, পরের কলামে স্টার্ট করবেন। তাহলে কি করবেন, এই যে ব্রেকে যে এখানে কলাম ব্রেক করে দিবেন, তাহলে দেখবেন এখন আপনি এই পরের কলাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এইভাবে করে আমি কলাম ব্রেক করি। আর এখানে টেক্সট র্যাপিং বলতে কি বোঝায়, আমি আবার কলামটাকে 1 কলাম করে দিলাম। টেক্সট র্যাপিং মানে ধরেন এই যে দ্বিতীয় পেজে কিছু লেখা আছে, তো এই দ্বিতীয় পেজে লেখা আপনি এই পুরোপুরি শেষ না করেই, লাইনটা আরেকটু না গিয়েই পরের লাইনে চলে যেতে চাচ্ছেন, তো সেটা অনেকে বলতে পারেন আপনারা ইন্টার প্রেস করলেই তো পরের লাইনে চলে যায়। তাহলে এখান থেকে ব্রেকে যে আমি টেক্সট র্যাপিং প্রেস করলে দেখবেন পরের লাইনে চলে যাচ্ছে। তাহলে এই পরের লাইনে যাওয়া আর এই পরের লাইনে যাওয়ার পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো আমি যখন ইন্টার প্রেস করতেছি তখন পরের প্যারাগ্রাফে যাচ্ছে, কিন্তু যদি আমি এখানে ব্রেকে গিয়ে টেক্সট র্যাপিং ক্লিক করতেছি সেটা পরের লাইনে যাচ্ছে। বুঝতে পারছেন? প্যারাগ্রাফটাকে ওই প্যারাগ্রাফেই রাখতেছে, জাস্ট পরের লাইন থেকে আমি স্টার্ট করতেছি। কিন্তু যদি আপনি পরের একটা প্যারাগ্রাফই স্টার্ট করতে চান তাহলে ইন্টারপ্রেস করবেন। ঠিক আছে, দুইটা কিন্তু ডিফারেন্স আছে। তাহলে বোঝা গেছে ব্রেকের এই 3টা অপশন। তাহলে এইভাবে করে আমরা একটা পেজে লেখালেখি করার আগে বিভিন্ন ধরনের সেট আপ করি। হ্যাঁ, এই সেট আপগুলো করাটাগুলো জরুরি। কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস দিবেন। মনে করেন এই জায়গায় এসে আপনি কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করছেন, পরের পেজে চলে গেছে। এখন আবার কন্ট্রোল প্রেস করে ধরে রেখে যদি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে ওই পেজটা ডিলিট হয়ে যাবে। সরি, 2বার প্রেস করতে হবে, তাহলে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে ব্যাক স্পেস 2বার প্রেস করবেন। হ্যাঁ হ্যাঁ, না না না, আপনি মাঝখানের কোনো পেজ ডিলিট করতে পারবেন না, সবসময় লাস্টের পেজটা ডিলিট হবে। যে সবার শেষে যে পেজটা আসছে ওই পেজটাই ডিলিট হবে। বুঝতে পারছেন? এই যে কন্ট্রোল এন্টার চেপে যে লাস্টের পেজটা আসছে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই পেজটাই আপনি শুধু ডিলিট করতে পারবেন, মাঝখানের পেজ ডিলিট করা সম্ভব না। আচ্ছা, তাহলে এইটা যদি বুঝে থাকেন তাহলে মোটামুটি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক যেই কাজগুলো আমরা করব, টাইপিং করতে গিয়ে আমাদের যে জিনিসগুলো সম্মুখীন হয় সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে ইংলিশ টাইপিং তো আপনারা দেখছেন, তাই না? ইংলিশ টাইপিং তো আপনারা মোটামুটি দেখে আসছেন। তো এখন আমরা বাংলা টাইপিং এখানে কেমনে করি, বাংলা টাইপিংটাও হালকা একটু দেখছেন গুগল ইনপুট টুলস, তাই না? গুগল ইনপুট টুলস আপনারা দেখছেন। তো এখানে আমরা যেহেতু ইন্টারনেটে নাই, এখন আমরা একটা অ্যাপ্লিকেশন আছে মাইক্রোসফট ওয়ার্ড। সো এই অ্যাপ্লিকেশনে থাকা অবস্থায় আমরা মূলত অভ্র দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? অভ্র দিয়ে। তো সেই অভ্র কোথায় পাবো? অভ্র আপনি ইন্টারনেটে পাবেন। ঠিক আছে, ইন্টারনেটে কিভাবে, এখানে যদি আপনি
বিজয়টা একটু ঝামেলা আছে, বিজয় অনেক প্যারা। বিজয় সফটওয়্যারটা ওই লাস্ট সেই কবে আপডেট করছিল আর জানি না, এরপর আর কোনো আপডেট আসে নাই। সো সেই হ্যাঁ অনেক আগেকার সফটওয়্যার ইউজ করা লাগে তো, যার কারণে ঝামেলা আছে অনেক। এই জন্য আমরা অভ্রটা ইউজ করবো, লেটেস্টটা ইউজ করব। এই লেটেস্টটা অভ্র সবসময় আপডেট হইতে থাকে। তো এখানে এসে গুগলে এসে যদি আমি অভ্র সার্চ দিই, তাহলে হ্যাঁ না প্রথমটা এটা কি obro.im, এটা হলো অনেকটা গুগল ইনপুট টুলসের মতো, যা আপনি যদি অনলাইনে লিখতে চান তাহলে এখানে। বাট আমরা যাব কোথায়, অমিক্রন ল্যাব, এই যে ডাউনলোড অব্রো কিবোর্ড, এখানে আসব। এখানে আসার পর ডাউনলোড অব্রো কিবোর্ড যে সবুজ বাটনটা আছে সেটা প্রেস করব। তাহলে দেখবেন সবার ডান কোণায় একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। সেটা যদি আমি প্রেস করি আমাকে হয়তো বলতে পারে এরকম একটা অপশন আসবে, আমরা ইয়েস দিয়ে দেবো, ঠিক আছে। হয়তো বলতে পারে সেট আপ হ্যাজ ডিটেক্টেড অব্রো কিবোর্ড ইজ কারেন্টলি রানিং, মানে আপনার অলরেডি অব্রো কিবোর্ড আসি। সো এই জন্য বলতেছে প্লিজ ক্লোজ, আগে ক্লোজ করে দিতে হবে। তাহলে কিভাবে ক্লোজ করব, এটা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে অভ্র কিবোর্ড যদি আপনাদের এই যে উপরেই থাকে তাহলে তো এখান থেকেই সিলেক্ট করে এক্সিট করা যায়, আর যদি না থাকে তাহলে যে এই জায়গায় ক্লিক করলে এই যে এ লেখা আছে না চারটা কালারের মধ্যে, এইটার উপর রাইট ক্লিক করে এক্সিট করে দেবেন। তাহলে এই যে এই জায়গায় ক্লিক করে অভ্র আছে দেখবেন এ লেখা আছে, লেখা আছে হ্যাঁ, ওইটার উপর রাইট ক্লিক করেন দিয়ে এক্সিট করে দেন, সবার নিচে এক্সিট আছে, ব্যাস ক্লোজ হয়ে গেছে। এখন আবার ঠিক এই জায়গায় এসে এই যে সেট আপ অব্রো, সফটওয়্যার ভিতরে আছে, এটা ক্লিক করলাম সফটওয়্যার ইনস্টলেশনের জন্য, ইয়েস দিলাম। এইবার এই জিনিস আসছে, আমরা নেক্সট দিব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিব, নেক্সট 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 ইনস্টল। তাহলে অব্রো কিবোর্ডে হ্যাঁ না, এটা ব্যাপারটা হয়েছে যে অলরেডি সফটওয়্যার যদি আপনার থেকে থাকে, তারপরে যদি আপনি ওই সেম সফটওয়্যার আবার ডাউনলোড করেন তাহলে কিচ্ছু হবে না, যদি সেম ভার্সন থাকে। বাট সফটওয়্যার আপডেট হইতে থাকে, যদি আপডেটেডটা নামাম তাহলে ওইটার ওপর আপডেটেডটা ইনস্টল হয়ে যাবে। এই জন্যে ধরেন 6 মাস পর পর এই কাজটা করবেন, যে নতুন ওই সেম সফটওয়্যারটা আবার সেম জায়গায় ডাউনলোড করে আবার আপডেট করবেন, ঠিক আছে। তো এখানে ফিনিশ করে দিলাম। তাহলে দেখেন এখন অব্রো কিবোর্ড, এই যে এই সার্চ বাটন আছে না, টাইপ হিয়ার টু সার্চ, এখানে অব্রো লিখবেন, এই যে অব্রো লিখলে অব্রো কিবোর্ড এখানে আসছে, এটা ক্লিক করবেন, অব্রো কিবোর্ড অন হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে উপরের দিকে দেখবেন অব্রো কিবোর্ডের একটা প্যানেল আছে। এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আসবেন, এখানে এসে যদি আমি বাংলা প্রেস করি, তারপর এখানে আবার প্রেস করি, তাহলে দেখেন এই যে এখানে বাংলা হচ্ছে এখন, তাই না। তাহলে আপনারা একটু অব্রো কিবোর্ড অন করে আমি কিছু বাংলা লেখা দিই, একটু লেখা টাইপিং করতে থাকেন। আমি ততক্ষণ আজান দিছে কি এখনই দিবে মনে হয়, নামাজের একটা ব্রেক নেই। দেখা যায় এই যে এইটুক প্রথম প্যারাগ্রাফটা একটু দেখে দেখে লেখেন। ইয়া লেখেন রফিক ভাই, লেখেন হ্যাঁ। দিছে না, অপ্রো এই জায়গায় ক্লিক করলে এই যে বাংলা হয়ে যাবে, দেখেন বাংলা হয়েছে। এখন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এখানে মাঝখানে ক্লিক করে হ্যাঁ এখন বাংলা লিখবেন, এখানে যা লেখা আছে এটা একটু লেখেন।
অগ্রটা আগে অন করেন, এই যে টাইপ ইউ টু সার্চ, যে বামে কোণে এই যে স্টার্ট বাটন, যেটা থেকে কম্পিউটার অফ করেন, নিচে কম্পিউটার অফ করেন, হ্যাঁ এখানে টাইপ ইউ টু সার্চ করেন, অগ্র সার্চ করেন, অগ্র AVRO, ঠিক আছে। এখন ওই যে ইংলিশ লেখা আছে না অগ্রর উপরে, বাংলা করে ওই যে আমি যা লিখতে দিচ্ছি ওটা দিকে
লিখছেন? লিখি না অনেকগুলো আজ ঠিক মতো আসে না এই কারণে ওটাই প্র্যাকটিস ওটাই করতে হবে যে কিভাবে আনে। কোন বানানে সমস্যা হচ্ছে একটু বলেন, আমি দেখাই দিচ্ছি। इंग्लिश टाइपिंग तो सेम टाइपिंग करता हूँ সেম ভাবে টাইপিং। आया ना दोस्त হ্যাঁ और एक मैंने जे आकार है ना ऋषि का है ना এই যে যেরকম এখানে কি লেখা আছে দেখেন, बायना তাহলে কি BAYNA বায়না, ঠিক আছে। পত্র POTRO পত্র, HOLO হলো। আর যদি ইয়া করতে চান, লয়ের ওপর ওকার দিতে চান, তাহলে শিফট ধরে ও দিয়ে দিন। এই যে হ্যাঁ ও, এই যে দেখেন এখানে আপনি এই যে এই জিনিসটা আছে না, এটার এই যে ডান পাশে বাংলার ঠিক পাশে এখানে কিবোর্ড আছে, এই কিবোর্ডটা এখানে ক্লিক করে এই যে এই জায়গায় ক্লিক করবেন, তাহলে একটু জুম হবে। দেখেন এই যে এই জায়গায় ক্লিক করলে জুম হবে, বড় হবে। এখানে দেখেন সব কিছু লেখা আছে, কি কোনটা দিলে আকার হয়, কোনটা দিলে রস্বীকার হয়, সব এখানে রেডি করা আছে। হ্যাঁ এটা দেখেন, এটা দেখে এখন এখানে লেখেন যা লেখা আছে। এক হাত টাইপিং ইউজ করতেছেন, টাইপিং শিখে লাভ কী হলো? টাইপিং তো শেখেন নাই এখানে, টাইপিং এখানে শেখেন নাই আপনি, কী বলেন? টাইপিং আপনাদের শেখাই নাই আমি। এখানে শিখে নি কিন্তু আমি অন্য জায়গায় শিখছি আলাদা না না না, এই আমাদের টাইপিং কোনো ক্লাসই হয় নাই। ना सर আমি তো বলছি ক্লাস হয়ে গেছে। सिर्फ कॉल कर सकता है टाइपिंग সে তো হবে, মানে ওটা করেই তো আমরা এখানে আসবো। আমি তো ভাবছি হয়ে গেছি, এই জন্য আমি অব্র করতে দিচ্ছি। আগে বলবো না, তাহলে তো আপনাকে ইংলিশ টাইপিং করতে হবে। আচ্ছা তাহলে আমরা এটা পজ রাখি, মাইক্রোসফট ওয়ার্ড এই পর্যন্তই থাক, যতটুকু শিখছেন। আমরা এবার একটু টাইপিং শুরু করি, ঠিক আছে? তো টাইপিং শুরু করার জন্য আপনারা ফার্স্টে এখানে একটা ইয়া আছে, গেম না, পজিশন টাইপিং কিবোর্ড পজিশন, হাত কিভাবে রাখতে হবে সেটা দেখেন। আপনাদের কিছু সার্চ করতে হবে না, আপনারা এখানে দেখেন দেখেন। আরে सपोज ये মানে টাইপিং করে বাসায় ধরেন ল্যাপটপ চাই, আসলে আমার সব কিছু আছে এখানে এই যে দেখেন, এটা হলো আপনাদের টাইপিং কিবোর্ড, মানে কিবোর্ড টাইপিং করার একদম বেসিক পজিশন। এখানে আমরা কিভাবে হাত রাখছি দেখেন, কিবোর্ডে আপনাদের সামনে JKL কলন আছে, ওখানে আমরা ডান পাশের এই চারটা আঙ্গুল এইভাবে রাখবো। আর বাম পাশে কি আছে FDSA, সেটার উপরে বাম পাশের এই চারটা আঙ্গুল এইভাবে রাখবো। আর আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে সেটা কোথায় রাখবো? এই যে স্পেস বারের। আর সব কিছু আমরা কিন্তু করব আমাদের এই তালুর ওপর ভর রেখে, ঠিক আছে? আমরা কিন্তু তালুটা উঁচু উঁচু কোথাও রাখবো না,
মানে যা কিবোর্ডের নিচে রাখতে হবে তাকে, ঠিক আছে? তো এইভাবে রাখার পর এখন রাখার একটু আপনারা প্র্যাকটিস করেন, এভাবে দেখেন কিবোর্ডে রাখতে পারেন কিনা। যদি রাখতে পারেন তখন আমরা তাহলে প্র্যাকটিস শুরু করি। দেখেন ওই পাশ থেকে FDSA আর এই পাশ থেকে JKL কলম। রাখছেন? আচ্ছা, এইবার তাহলে আপনারা একটু ইয়া করেন যে ডেস্কটপে হোক বা যে কোনো জায়গায় হোক, রাইট ক্লিক করে নিউয়ে যান। নিউয়ে যে একটা টেক্সট ডকুমেন্ট নামে ইয়া আছে, সেটা আপনারা সবাই একটু ওপেন করেন। ওপেন করে সেটার নাম দেন টাইপিং 764, ঠিক আছে? টাইপিং 764 এটা নাম দেন। যদি ইন্টার প্রেস করেন, দুইবার ইন্টার প্রেস করবেন, তাহলে এই যে টেক্সট ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তারপর এই টেক্সট ডকুমেন্টটা একটু ফুল স্ক্রিন করার জন্য এই যে এখানে যে চার কোণা আছে এটা আমরা প্রেস করব, তাহলে বড় হয়ে যাবে ফুল স্ক্রিন। এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে থেকে আমরা ডান পাশে দেখবেন, সবার ডান পাশে প্লাস চিহ্ন আছে। কি বললাম? কিবোর্ডের কন্ট্রোল বাটনটা ধরে থেকে ডান পাশে প্লাস চিহ্নটা কিছুক্ষণ ধরে থাকবো, তারপরে দেখবেন এই যে এত বড় মোটামুটি হবে। বড় হলে এখন আমরা ওইভাবে পজিশনটা আবার ব্যাক করব। কোন পজিশনটা? এইমাত্র যেটা দেখলেন, JKL কলন আর FDSA। এখন আমি কিছু এখানে লিখবো, আপনারাও সেই জিনিসগুলা প্র্যাকটিস করবেন। কি করবেন? ফার্স্টে আপনারা এভাবে লিখবেন যে JKL কলন, তারপরে স্পেস বার দেবেন, তারপরে FDSA, তারপরে স্পেস বার দেবেন, তারপরে কলন LKJ, তারপরে স্পেস বার দেবেন, তারপরে ASDF, তারপরে ইন্টার দেবেন। এতগুলো আসার পর আমরা ইন্টার প্রেস করবো কিভাবে? কেনি আঙ্গুলটা দিয়ে একটু ডান পাশে কেনি আঙ্গুল দিলে ইন্টার প্রেস হয়ে যাবে, পরের লাইনে আসবে। এরপর আমরা কি প্র্যাকটিস করব? JFKD, তারপরে LS কলন A, তারপরে একটা স্পেস বার দেবো, তারপরে আমরা কি প্র্যাকটিস করব? FJDKSLA কলন। এই জিনিসটা, এই যে দুই লাইন আমরা লিখলাম, এটা আপনারা দুই লাইন করে 10 বার লিখবেন, ঠিক আছে? ঠিক ওইভাবে হাত পজিশন রেখে, হ্যাঁ, পজিশনটা চেঞ্জ করবেন আর স্পেস বার দেবেন মাঝখানে বৃদ্ধাঙ্গুল দিয়ে, কিন্তু আমি স্পেস বার দিয়ে গেছি। আর এই পর্যন্ত আসার পর আমরা ইন্টার প্রেস করে পরের লাইনে আসবো। এটা একটু আপনারা বারবার প্র্যাকটিস করুন, মানে নিচে যাইতে থাকেন, এই সেম জিনিস বারবার লিখতে থাকবেন। ফন্ট চেঞ্জ করে দিলাম, ফন্ট দিয়ে তারপরে তো ওই যে এই ব্যাকআপ ফন্ট আসতেছে, এই যে আসলে সমস্যা নেই, ব্যাকআপ ফন্ট কেন আসতেছে? এটা রেগুলার করা আছে আপনার এই যে এই জায়গায়? ফরম্যাটে, হ্যাঁ, এডিটে ফরম্যাটে যান, ফন্টে যান, এ পাশে দেখেন কিছু আসছে, ওই যে ওই জায়গায় ইটালিক করা আছে, ওটা রেগুলার করুন, তাহলে সময় স্যার উপরের লাইনটা 10 বার লিখতে হবে। না, এই পুরো জিনিসটাই এটা একবার, তারপর এখানে আবার শুরু করবেন দ্বিতীয়বার, প্রথম থেকে JKL FD, বুঝতে পারছেন? এইভাবে করে 10 বার লিখবেন। ওইভাবে পজিশন রেখে কিন্তু করেন, জাস্ট লিখলে কিন্তু হইলো না, হাত ওইভাবে রেখে তারপরে এই কাজটা করবেন, না হলে কিন্তু প্র্যাকটিস হবে না। আর লেখার সময় চেষ্টা করবেন মানে মনিটরের দিকে তাকাতে, কিবোর্ডের দিকে তো আপনার তো হাত আছেই, জানেনই কোথায় কি বাটন আছে, সো ওইভাবে প্রেস করে যাবেন একেবারে।
মানে একবার এইভাবে যাব, এইভাবে যাব, দিয়ে আবার এইভাবে ব্যাক করব, তারপরে এরকম এরকম, ঠিক আছে? হাতটা আপনাদের একটু ক্লিয়ার হইতে হবে আগে।
আচ্ছা, যদি এটা প্র্যাকটিস হয়ে যায় তাহলে এখন আমরা নতুন একটা জিনিস প্র্যাকটিস করব। সেটা হলো একটু আগে তার আগে দেখে নেন যে এই যে এইভাবে হাতটা রাখছে, তাই না? এটা কিন্তু জেনারেল পজিশন, এখান থেকে চেঞ্জ করা যাবে না। আপনি আঙ্গুল চেঞ্জ করতে পারবেন, বাট হাতের পজিশন আপনারা দেখলাম অনেকে এরকমভাবে হাত নাড়াচ্ছেন, এরকম এরকম করে, এটা করা যাবে না। হাত এরকম ফিক্সড করে আপনাকে জাস্ট আঙ্গুলগুলো প্রেস করতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা বাকিগুলো কেমনে প্রেস করব। বাকি যে বাটনগুলো আছে, মনে করেন আপনি যেতে যে আঙ্গুলটা আছে সেই আঙ্গুল থেকে কোন কোন বাটনে আপনারা প্রেস করতে পারবেন, সেটা হলো ইউ বাটন, নিচে গেলে এম বাটন, এই পাশে গেলে ওয়াই বাটন, এই পাশে গেলে এইচ, এই পাশে গেলে এন। আর এখানে এফ বাটন যেটা আছে, যে আঙ্গুলটা আছে, সেটা আপনি আর, টি, জি, বি, ভি, এই কয়টা বাটনে আপনি প্রেস করতে পারবেন, ঠিক আছে? একটু ক্লিয়ার? তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা নতুন প্র্যাকটিস দিই। এটা করেন, আঙ্গুলটা কিন্তু জাস্ট এইটা উপরে আপ ডাউন হবে এরকম করে, বাকিগুলো কিন্তু ওই জায়গায় ফিক্স থাকে। এগুলো সহজ যাতে এরকম এরকম না হয়।
থাম্বনেইল ল্যাঙ্গুয়েজের কোনটা ও থাম্বনেইল দিতে হবে। দিছেন নোটপ্যাডের ভিতরে এই দাগটা আসছে কিসের? এটা পুরোপুরি স্ক্রিনে এই মাথা থেকে এই মাথা ওটা নোটপ্যাডে না, ওটা আপনার মনিটরের সমস্যা।
আচ্ছা দেখেন, তাহলে বাকিগুলো দেখেন কিভাবে করতে হয়, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে প্র্যাকটিস করে ফেলবো। বাকিগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা দেখলাম এটা এই কয়েকটা ইয়ে করে, তাই না? আর এটার ক্ষেত্রে এই কয়েকটা, 6টা টোটাল। কিন্তু বাকিগুলো জাস্ট 3টা। এই আঙ্গুলটা কেতে তো আসেই, উপরে গেলে আই, নিচে গেলে কমা। এটা এলে আছে, এটা উপরে গেলে ও, নিচে গেলে ফুল স্টপ। এটা কলনে আছে, এটা উপরে গেলে পি, নিচে গেলে বাই। এটা ডিতে আছে, এটা উপরে গেলে এ, নিচে গেলে সি। এটা এসে আছে, উপরে গেলে ডাব্লিউ, নিচে গেলে এক্স। এটা এতে আছে, উপরে গেলে কিউ, নিচে গেলে জেড। ঠিক আছে? এখানে যদি চান শিফট বাটন প্রেস করার ক্ষেত্রে এই আঙ্গুলটা নেবেন, আর এখানে ইন্টার বাটন প্রেস করার জন্য বা শিফট বাটন প্রেস করার জন্য এই আঙ্গুলটা নেবেন। আর এখানে যে ব্যাক স্পেস দেওয়া আছে, সেই ব্যাক স্পেসটা যদি চান এই আঙ্গুল দিয়ে একটু হাতটা উঠায় করতে হবে, অথবা আপনি চাইলে নর্মাল পুরো হাতটা উঠে এই আঙ্গুল দিয়ে করতে পারেন। ঠিক আছে? কালকে আমরা একটা ওয়েবসাইট দেখবো, সেই ওয়েবসাইটে আমরা একদম 0 থেকে স্টার্ট করব, ওখানে আবার আমরা প্র্যাকটিস স্টার্ট করব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ।